নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি এই অধ্যায়ের 2টা লেকচার আপলোড করেছি, আজকে হলো তৃতীয় লেকচার। তো দেখো, এখানে আমি কিছু টপিক লিখেছি। বায়ুমণ্ডলীয় চাপ, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন, বায়ুচাপ সম্পর্কিত টরিসেলির পরীক্ষা, বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ও আবহাওয়ার পূর্বাভাস। শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা অনেক সময় বুঝতে পারো না, তোমাদের এই বিষয় নিয়ে অনেক সমস্যা থাকে। আমি আশা করি আজকের পর আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো, প্রথম আসা যাক বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কি? তোমরা জানো যে বায়ুর ওজন আছে, বায়ু স্থান দখল করে। তাহলে যেহেতু বায়ুর ওজন আছে, তাহলে এই ওজনের কারণে বায়ু কি করবে? ভূপৃষ্ঠে একটা বল প্রয়োগ করবে। তাহলে ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করবে, সেই বলের মানকে কি বলে? চাপ। তো দেখো শিক্ষার্থীরা, এখানে আমি কি লিখছি? বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। তো শিক্ষার্থীরা, তোমরা কি শিখলা? যে বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুচাপ বলে বা বায়ুমণ্ডলীয় চাপ বলে। তো দেখো, বায়ু প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে সেটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে সেই বায়ুমণ্ডলীয় চাপ কত? বায়ুমণ্ডলীয় চাপ হলো 101.325 প্যাসকেল। তো এটাকে আমরা লিখতে পারি 101.325 নিউটন পার মিটার স্কয়ার। তোমরা জানো যে নিউটন পার মিটার স্কয়ার মানেই হলো প্যাসকেল। তো শিক্ষার্থীরা, এই মানটা হলো বায়ুমণ্ডলীয় চাপের একুরেট মান। তো তোমাদের বইতে এই মানটা দেয়া আছে 10⁵ প্যাসকেল, অর্থাৎ এটাকে আবার লেখা যায় 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তো শিক্ষার্থীরা, তোমাদের বইতে যেহেতু এটা আছে, তোমরা এটা শিখবা, তবে এটাও শিখে রাখবা। এই মানটাই আসলে একদম একুরেট মান। হিসাবের সুবিধার্থে 10⁵ প্যাসকেল ধরা হয়। দেখো, 10⁵ মানে 1,00,000 প্যাসকেল, আর এখানে কত? 1,01,325, একদম কাছাকাছি। তো শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা মুছে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের বইতে যেহেতু এটা, আমরা এটাই শিখব। 10⁵ প্যাসকেল বা 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তো প্রশ্ন আসতে পারে, বায়ুমণ্ডলীয় চাপ এত বলতে কি বোঝায়? দেখো শিক্ষার্থীরা, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে বলের মান 1,00,000 নিউটন। প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে বলের মান 10⁵ নিউটন বা 1,00,000 নিউটন। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্যাসকেল বলতে বোঝায় বায়ু তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে 10⁵ নিউটন বল প্রয়োগ করে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে 10⁵ নিউটন বল প্রয়োগ করে। অর্থাৎ দেখো, প্রতি মিটার স্কয়ারে 10⁵ নিউটন বল। তো তাহলে শিক্ষার্থীরা, তোমরা জানলা যে বায়ুমণ্ডলীয় চাপ হলো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তো এই বায়ুমণ্ডল সব দিকে সমানভাবে চাপ দেয়, সব দিকে। তো আমরা মানুষ যারা বায়ুমণ্ডলে থাকি বা জীব বায়ুমণ্ডলে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠে থাকে, এখন ভূপৃষ্ঠে বায়ুমণ্ডল প্রতি মিটার স্কয়ারে এত চাপ দেয়। তাহলে এই বায়ুমণ্ডল মানুষ বা প্রাণী সবাইকেই তো চাপ দেয়। তাহলে আমরা মানুষরা বা কোনো জীবেই বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? শিক্ষার্থীরা, তোমাদের এর আগে কিছু কথা বলি। আমাদের মানুষের অ্যাভারেজ ক্ষেত্রফল হলো 1.5 মিটার স্কয়ার, অ্যাভারেজ ক্ষেত্রফল। তো বায়ুমণ্ডল প্রতি মিটার স্কয়ারে বল প্রয়োগ করে 10⁵ নিউটন প্রতি মিটার স্কয়ারে।
তা যেহেতু মানুষের অ্যাভারেজ ক্ষেত্রফল হলো 1.5 মিটার স্কোয়ার, তাহলে মানুষের পুরো শরীরে বায়ুমণ্ডল কি পরিমাণ বল প্রয়োগ করবে? 1.5 ইন্টু 10⁵ নিউটন। অর্থাৎ দেখো প্রতি মিটার স্কোয়ারে এত নিউটন, তাহলে এত মিটার স্কোয়ারে কত? এত ইন্টু এত নিউটন। অর্থাৎ আমরা বলতে পারি 1,50,000 নিউটন অ্যাভারেজে মানুষের উপর বায়ুমণ্ডল এত বল প্রয়োগ করে। তারপরেও আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না কেন? দেখো, ধরে নাও এটা একটা দেয়াল, এই দেয়ালের এইটা হলো ভিতরের পাশ, এটা বাহিরের পাশ। এখন ভিতর দিক থেকে বাহির দিক থেকে কেউ মনে করো 100 নিউটন বলে এদিকে বল প্রয়োগ করতেছে। এখন আবার ভিতর থেকেও যদি ঠিক 100 নিউটন বা 100-র চেয়ে বেশি বল ভিতর থেকে আবার প্রয়োগ করে, তাহলে দেখো এই দুইটা বল, এই বলের মান 100 আর এদিকে প্রতিক্রিয়া বল কি 100 বা 100-র থেকে একটু বেশি, তাহলে এই 100কে এই 100 কি করবে? কাটাকাটি করে দেবে। অর্থাৎ এই দুইটা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। যেহেতু পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন এই দেয়াল আর কোনো বল অনুভব করবে না। আমাদের মানুষের বেলায়ও তাই। বায়ুমণ্ডল মানুষের শরীরে চাপ দেয়, অর্থাৎ বায়ুমণ্ডল তো সব দিকেই চাপ দেয়। এখন আমাদের মানুষের ভিতরে ব্লাড প্রেশার আছে, রক্তের চাপ। আমাদের রক্তের চাপ এই বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি। বায়ুমণ্ডলীয় চাপ কত? 10⁵ প্যাসকেল। আমাদের রক্তের চাপ সামান্য বেশি। এখন রক্তের চাপ সামান্য বেশি হওয়ার কারণে বায়ুমণ্ডল তো চাপ দিচ্ছে শরীরে, আর রক্ত কি করছে? ওই চাপটাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। আসলে বিষয়টা হলো এরকম, দেখো, এই যদি হয় মানুষের শরীর, তো মানুষের শরীরে বাহির থেকে বায়ু চাপ দিচ্ছে 10⁵ প্যাসকেলে। আবার রক্ত কি করতেছে? ঠিক এদিকে, মানে ভিতর থেকে বাহিরে 10⁵ প্যাসকেলের থেকে সামান্য বেশি বলে চাপ দিচ্ছে, বেশি। অর্থাৎ মানুষের চাপ, মানুষের ব্লাড প্রেশার এই বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি। তাহলে দেখো, এই যে বায়ুর চাপ আর এটা হলো রক্তের চাপ, পরস্পরকে কি করে? নিষ্ক্রিয় করে দেয়। যখন পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, তখন আমরা বায়ুর চাপ আর অনুভব করি না। এখন প্রশ্ন আসে, যদি বায়ুর চাপ না থাকতো তাহলে কি হতো? দেখো, যদি বায়ুর চাপ না থাকতো, এইটা ধরে নাও শরীরের আমাদের স্কিন, তাহলে বায়ুর চাপ যদি না থাকতো তাহলে এদিকে কোনো ক্রিয়া থাকতো না। তাহলে আমাদের এই স্কিন ফেটে আমাদের রক্ত বের হয়ে যেত, অথবা আমাদের নাক বা মুখ দিয়ে ব্লিডিং হতো, রক্ত বের হয়ে যেত নাক দিয়ে মুখ দিয়ে। আবার যদি ব্লাড প্রেশার না থাকতো, এটা যদি না থাকতো, তাহলে কি শুধুমাত্র যদি বায়ুর চাপ থাকতো, তাহলে কি হতো? তাহলে আমরা বায়ুর চাপ অনুভব করতাম এবং এই চাপের কারণে আমাদের শরীর সংকুচিত হয়ে যেত, আমরা চুপসে যেতাম। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝলা যে আমরা কি কারণে বায়ুর চাপ অনুভব করি না। কারণ বায়ু আমাদের চাপ দিচ্ছে আর ভিতর থেকে রক্ত বাহিরে চাপ দিচ্ছে। রক্তর চাপ বায়ুমণ্ডলীয় চাপ থেকে সামান্য বেশি, এ কারণে আমরা বায়ুর চাপ অনুভব করি না। দেখো, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় বায়ুর ঘনত্ব তত কমতে থাকে, আবার বায়ুর ঘনত্ব কমলে বায়ুর চাপও কমতে থাকে। তাহলে যারা সুউচ্চ পর্বতে যায়, পর্বতারোহীরা, তাদের বেলায় দেখো তারা কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে। কীরকম? পর্বতারোহীরা যখন সুউচ্চ পর্বতে যায়, সুউচ্চ পর্বতে সেখানে বায়ুর ঘনত্ব কম থাকে, অর্থাৎ অক্সিজেন কম থাকে। তো বায়ুর ঘনত্ব কম থাকার কারণে সেখানে বায়ুর চাপ কম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিমালয় পর্বতে বায়ুর চাপ হলো ভূপৃষ্ঠে যে বায়ুর চাপ আছে তার মাত্র 35%, অর্থাৎ ভূপৃষ্ঠে চাপ আছে কত? 10⁵ প্যাসকেল। আর হিমালয় পর্বতে এই চাপের মাত্র কত? 35% চাপ আছে হিমালয় পর্বতে। তো তাহলে হিমালয় পর্বতে যখন আরোহীরা যান, তখন তাদের রক্তের চাপ তো ঠিকই থাকবে, কিন্তু বায়ুর চাপ নাই, বায়ুর চাপ কম। তাহলে দেখো, রক্ত এদিক থেকে চাপ দিবে, তুলনামূলক বায়ুর চাপ, এই বায়ুর চাপটা কম। তাহলে এই কারণে যারা পর্বতারোহী অনেক সময় তাদের নাক দিয়ে ব্লিডিং হতে পারে বা মুখ দিয়েও ব্লিডিং হতে পারে। এই কারণে পর্বতারোহীরা দেখবা যে খুব টাইট এক ধরনের পোশাক আছে, সেই পোশাক পরে যান। এবং এরপরে তোমাদের মধ্যে আরেকটা অবশ্যই
প্রশ্ন আছে তোমাদের মনে যে তাহলে যারা বিমানে চলাচল করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কেন হয় না? বিমানের ভিতরে একটা বিশেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে চাপ আছে সেই চাপ বজায় রাখে, এ কারণে বিমান আরোহীদের কোনো সমস্যা হয় না। এরপরে দেখো আরেকটা বিষয় আছে, যারা মহাকাশচারী, যারা মহাকাশযানে মহাকাশে যায়, মহাকাশে তো তোমরা জানো যে কোনো বায়ু থাকে না, অর্থাৎ বায়ুমণ্ডল সেখানে শূন্য, তাহলে সেখানে তো বায়ুচাপও শূন্য, তারপরও কেন তাদের সমস্যা হচ্ছে না? কারণ মহাকাশযানের ভিতরেও বিশেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ রাখা হয়। এরপরে আর একটা বিষয় হলো যে মহাকাশচারীরা তারা এক ধরনের পোশাক পরেন, যে পোশাকটা হলো যে চাপ নিরোধক স্পেস স্যুট আছে একটা, সেটা হলো তাদের পোশাকের নাম হলো কি, দেখো শিক্ষার্থীরা, সেটা হলো কি চাপ নিরোধক স্পেস স্যুট। তারা এই যে চাপ নিরোধক স্পেস স্যুট এইটা তারা পরে, এই কারণে তাদের শরীরের যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার তাদের কোনো ক্ষতি করতে পারে না। যদি এরকমও হতে পারে শিক্ষার্থীরা, যদি এই পোশাক না পরতো বা মহাকাশযানের ভিতরে যদি বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ না রাখতো, তাহলে একসময় কি মানুষের শরীর বিস্ফোরণ হয়ে যেতে পারতো ব্লাড প্রেশারের কারণে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ব্লাড প্রেশারও দরকার আছে এবং বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেই চাপও আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো শিক্ষার্থীরা, এরপরে আমাদের তৃতীয় টপিক হলো কি বায়ুচাপ সম্পর্কিত বিজ্ঞানী টরিসেলির পরীক্ষা। তো এই বিজ্ঞানী টরিসেলির পরীক্ষা থেকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বের করতে পারি। তো দেখো শিক্ষার্থীরা, এই পরীক্ষাটা কি? এই পরীক্ষা করার জন্য বিজ্ঞানী টরিসেলি কি নিয়েছিলেন? পারদ লাগবে, আর একটা প্রায় 1 মিটার লম্বা একটা কাঁচনল লাগবে। কাঁচনলের উপরের মুখটা দেখো খোলা, আর নিচের মুখটা কি আটকানো, অর্থাৎ এক মুখ খোলা এবং এক মুখ আটকানো থাকবে, এবং একটা পাত্র থাকবে। তো দেখো এই যে একটা কাঁচনল 1 মিটার লম্বা, এই কাঁচনলের সমস্ত কাঁচনলে আমরা পারদ দ্বারা পূর্ণ করি। সমস্ত কাঁচনল পারদ দ্বারা পূর্ণ করলাম। এরপরে এই একটা পাত্র, এই পাত্রকেও পারদ দ্বারা পূর্ণ, এই এতটুকু পারদ রাখা হলো। এখন এই যে কাঁচনলটা, এই খোলা মুখটা এভাবে আটকিয়ে ধরে, অর্থাৎ এই দেখো এটা খোলা মুখ, এই খোলা মুখটা এভাবে আটকিয়ে ধরে এই যে পারদপূর্ণ একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে এভাবে রাখা হয়, এভাবে স্ট্যান্ড দিয়ে রাখা হলো। তো দেখো এখন এই হলো কাঁচনল, আর এই কাঁচনলের ভিতরেও পারদ আর এই পাত্রেও পারদ। কিন্তু এই যে খোলা মুখটা থাকবে নিচে, এবং এই কাঁচনলের যে আটকানো মুখ সেটা থাকবে উপরে। এখন কি ঘটবে এইটা ব্যাখ্যার জন্য প্যাসকেলের সূত্র লাগবে। যদিও আমি তোমাদের প্যাসকেলের সূত্র এখনো পড়াইনি, আগামী ক্লাসে আমি প্যাসকেলের সূত্র পড়াবো। তো তারপরও যেহেতু এখানে লাগবে আমি একটু বলছি প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র হলো কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের বাইরের থেকে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই চাপ কোনো অংশে না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, এবং ওই তরল বা বায়বীয় পদার্থের পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ দেখো এই যে পারদ আছে, এই পারদের উপরে বায়ুমণ্ডল কি করবে? এদিক থেকে চাপ দিবে, এদিক থেকে চাপ দিবে, তাহলে এই চাপ কোনো অংশে কমবে না, বরং এই চাপ এই যে পাত্রের মধ্যে পারদ আছে, পারদের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ এই চাপ এদিকে আসবে, এই চাপ এদিকে যাবে, এই চাপ এদিকে আসবে, আবার এই চাপ উপরেও যাবে। দেখো এই চাপটা উপরে যাবে, তো উপরে গিয়ে এই যে খোলা মুখ আছে, খোলা মুখের উপরে যাবে এই চাপটা। তো দেখো এই যে পারদ কি, এই যে এখানে আছে পারদ পাত্রে, আর এই পারদ আছে কাঁচনলে। এখন অভিকর্ষ বলের কারণে বা এই পারদের ওজনের কারণে এই পারদ কি করবে? নিচে চলে আসার কথা, অর্থাৎ এই পারদ পাত্রে চলে আসার কথা। কিন্তু দেখো পারদ একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত, এতটুকু পর্যন্ত পারদ নিচে নেমে গেছে, এরপর এই পারদ আর নিচে নামেনি, অর্থাৎ এতটুকু উচ্চতা পর্যন্ত পারদ স্থির অবস্থায় আছে। আসলে কেন আছে? আমি যে তোমাদের বলছি যে বায়ু যে চাপ দিচ্ছে, এই চাপ
পারদের সব দিকে অর্থাৎ পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে। তাহলে এই চাপটা কি উপরেও গেছে, তাহলে উপরে এদিকে এই যে খোলা নলের উপর দিয়ে যখন চাপটা এদিকে গেল, চাপ উপরে গেছে মানে হলো একটা ঊর্ধ্বমুখী বল হয়েছে, অর্থাৎ এই হলো ঊর্ধ্বমুখী বল আর এই যে পারদের হলো নিম্নমুখী বল। এই ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল যখন সমান হয়ে গেছে তখন আর এই পারদ নিচে আসেনি, পারদটা এখানে স্থির অবস্থায় থেকে গেছে। তো স্থির অবস্থায় কেন থাকলো? এটা অবশ্যই থাকলো হলো বায়ুর চাপের কারণে। দেখো বায়ু এদিকে চাপ দিচ্ছে, সেই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে, সেই চাপ উপরে গিয়ে এই খোলা মুখের মধ্য দিয়ে ভিতরে গেছে। তো এই চাপ ঊর্ধ্বমুখী চাপ আর এটা হলো নিম্নমুখী চাপ। ঊর্ধ্বমুখী চাপ আর নিম্নমুখী চাপ যখন সমান হয়ে গেছে তখন এই পারদ এখানে স্থির অবস্থায় রয়ে গেছে। হিসেব করে দেখা গেছে এই যে এখান থেকে দেখো এই পারদের উপরিতল থেকে এই এতটুকু পর্যন্ত উচ্চতা হলো 76 সেন্টিমিটার। তাহলে দেখো এইটা হলো কি, এই যে বায়ুমণ্ডলীয় চাপের কারণে এই পারদটা নিচে নামছে না। তাহলে এই এতটুকু পারদ, দেখো এই পারদের চাপ হলো নিচের দিকে আর এটা হলো উপরের দিকে, এবং এই চাপটাও কি বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই যে 76 সেন্টিমিটার উচ্চতার পারদ যে চাপ দিবে সেইটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। কেন? দেখো এই বায়ুমণ্ডলীয় চাপ এদিকে উপরে যাচ্ছে আর এদিকে নিচে আসছে, এই দুইটা চাপ যখন সমান হয়ে গেছে তখন এই 76 সেন্টিমিটার উচ্চতায় পারদ স্থির অবস্থায় আছে। তাহলে এই যে 76 সেন্টিমিটার উচ্চতার পারদ যে চাপ দিবে এখানে সেটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ শিক্ষার্থীরা তাহলে আমরা লিখতে পারি বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান নলের পারদ স্তম্ভের চাপ, পারদ স্তম্ভের চাপ। তাহলে এই যে নলের পারদ স্তম্ভ যে চাপ দিচ্ছে সেটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই নলের পারদ স্তম্ভের চাপ আমরা কিভাবে হিসাব করব? দেখো পারদ কিন্তু তরল পদার্থ কিন্তু ধাতু, মনে রাখবা পারদ তরল পদার্থ কিন্তু ধাতু। তাহলে এই যে তরল পদার্থ এখানে যে চাপ দিবে সেই চাপটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আমরা কিভাবে হিসাব করি? সেটা হলো চাপ P = H ρ G। শিক্ষার্থীরা এটা আমরা তোমাদের আগে পড়িয়েছি। তাহলে এই হলো কি, এখানে দেখো 76 সেন্টিমিটার 0.76 মিটার, যদি আমরা সেন্টিমিটারকে মিটারে নিই তাহলে রো এর মান কত? পারদের ঘনত্ব মনে আছে তোমাদের 13,600, জি এর মান 9.8। তাহলে দেখো এখানে আমরা কত মান পাই? 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8। দেখো শিক্ষার্থীরা আমরা মানটা পেয়েছি হলো 1,01,292.8 প্যাসকেল। আর তোমাদেরকে আমি মান বলেছিলাম 1,01,325 প্যাসকেল। দেখো এই দুটো মান কিন্তু কাছাকাছি। আর তোমাদের বইতে যেটা আছে সেটা হলো 10⁵ প্যাসকেল, অর্থাৎ 1 লক্ষ প্যাসকেল। দেখো এই 1 লক্ষ প্যাসকেল বা 1,01,292.8 বা 1,01,325 প্যাসকেল সবগুলো কি কাছাকাছি মানেই। তো দেখো এইটা হলো একুরেট মান। এখন শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার একুরেট মানের কথা বললো এটা, তাহলে এটা কেন আসলো? তোমরা দেখো এখানে অভিকর্ষ ত্বরণের মান আমরা 9.8 ব্যবহার করেছি। অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কিন্তু 9.80665। তো এরপর দেখো তাহলে আমি যেটা বলছি এটা হলো অ্যাভারেজ মান। তো দেখো পৃথিবীর বিভিন্ন জায়গায় মানটা 1 লক্ষ বা 1 লক্ষের কাছাকাছি আসবে, এরকম মান আসবে। তাহলে এটা হলো কি আমাদের বায়ুমণ্ডলীয় চাপ, এবং এই চাপ আমরা এভাবেই হিসেব করি। তো শিক্ষার্থীরা এখন এই বায়ুমণ্ডলীয় চাপকে অন্য এককে প্রকাশ করা যায়, যেমন লিটার বায়ুচাপ এককে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। এটা হলো লিটার বায়ুচাপ এককে হলো 1 অ্যাটমসফিয়ার। আর যদি আমরা পারদ স্তম্ভ দিয়ে প্রকাশ করি তাহলে হবে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ। Hg মানে হলো মার্কারি মানে হলো পারদ। আবার এটাকে যদি আমরা মিলিমিটারে নেই তাহলে কি 760 মিলিমিটার পারদ স্তম্ভ।
অর্থাৎ এই 76 সেন্টিমিটার মানে হলো 760 মিলিমিটার পারদস্তম্ভ। আবার এটাকে যদি তুমি মিটারে নাও তাহলে 0.76 মিটার পারদস্তম্ভ। এরপরে আমরা যদি প্যাসকেলে নেই, প্যাসকেলে নিলে হবে তোমাদের বই অনুসারে হবে হলো 10⁵ প্যাসকেল, অথবা তোমরা এই মানটা লিখলেও হবে। তো শিক্ষার্থীরা এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, সেটা হলো তোমাদের বইয়ে যেহেতু এই মানটা আছে, তোমরা যেহেতু ম্যাথ করবা যখন তখন এই মানটা ব্যবহার করবা। এখন তোমরা তাহলে বায়ুর চাপ কিভাবে বের করতে হয় বা বায়ুর চাপ সম্পর্কিত টরিসেলির পরীক্ষাটা তোমরা জানলা। শিক্ষার্থীরা এই যে আমরা বলছিলাম কাসমাস হলো 1 মিটার, প্রায় 1 মিটার, তাহলে এতটুকু হলো 76 সেন্টিমিটার। এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, এই যে একটা খালি স্থান আছে, দেখো পারদটা তো নিচে নেমে গেছে, তাহলে এতটুকু অবশ্যই পারদ শূন্য, এখানে কোনো পারদ নাই। তাহলে এই যে শূন্য স্থান, এই স্থানটাকেই বলা হয় টরিসেলির শূন্য স্থান। অনেক সময় প্রশ্ন আসে যে টরিসেলির শূন্য স্থান বলতে কি বুঝো? তাহলে আমরা টরিসেলির পরীক্ষায় দেখতে পাই যে 1 মিটার লম্বা একটা কাঁচনল ব্যবহার করা হয়, এবং যখন আমরা পারদের পাত্রে ওই পারদপূর্ণ কাঁচনলটা আমরা পারদ পাত্রে ডুবিয়ে রাখি, তখন পারদের খোলা মুখ দিয়ে পারদ নিচে নেমে আসে এবং 76 সেন্টিমিটার উচ্চতায় আসার পরে পারদ স্থির হয়ে যায়, কেন? বায়ুর চাপের কারণে। তাহলে এই যে যতটুকু পারদ শূন্য থাকে ওই স্থানটাকেই বলা হয় টরিসেলির শূন্য স্থান। তো শিক্ষার্থীরা এখানে কি থাকে? তাহলে মূলত এখানে থাকে হলো এটা শূন্য স্থান, অর্থাৎ এখানে কোনো বায়ু থাকে না, তবে সামান্য পারদ বাষ্প থাকে, পারদ বাষ্প। তোমাদের যদি অবজেক্টিভে আসে প্রশ্নে যে টরিসেলের শূন্য স্থানে কি থাকে, সামান্য পারদ বাষ্প থাকে। তো এরপরে আমাদের শেষ টপিক আজকের বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ও আবহাওয়ার পূর্বাভাস। শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বলে রাখি যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়, সে পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ব্যারোমিটার, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন দ্বারা আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। কিভাবে? তোমরা জানো যে বায়ুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে বায়ুর চাপ বেশি হবে, বায়ুর ঘনত্ব যদি কম হয় বায়ুর চাপ কমে যাবে। আবার তোমরা আরেকটা বিষয় জানো যে জলীয় বাষ্প মানে বায়ুর থেকে জলীয় বাষ্প হালকা, বায়ুর থেকে জলীয় বাষ্প হালকা, জলীয় বাষ্প হালকা। তো যেহেতু জলীয় বাষ্প হালকা, এই কারণে বায়ুর স্থান যদি জলীয় বাষ্প দখল করে তাহলে কি হবে? বায়ুর চাপ কমে যাবে। যেহেতু জলীয় বাষ্প হালকা, বায়ু ভারী, তাই বায়ুর স্থান কোনোভাবে জলীয় বাষ্প দখল করলে বায়ুমণ্ডলে বায়ুর চাপ কমে যাবে। তো দেখো, যদি এই বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন দ্বারা আবহাওয়ার পূর্বাভাস আমরা কিভাবে দেব? তোমরা তো জানো যে ব্যারোমিটার দ্বারা আমরা বায়ুমণ্ডলীয় চাপ পরীক্ষা করি। তো মনে করো এইটা হলো একটা ব্যারোমিটার, এটা একটা ব্যারোমিটার। তো এখন যদি দেখা যায় এই যে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, উচ্চতা যদি হ্রাস পায়, দেখো চাপ হলো P = H ρg, তো পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পেলে চাপের মান কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে যখন আমরা বুঝবো যে বায়ুমণ্ডলীয় এই যে এই ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তখন আমরা বুঝবো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে কি বায়ু জায়গা দিয়ে সরে যাচ্ছে, জলীয় বাষ্প জায়গা নিচ্ছে, জলীয় বাষ্প হালকা, তাহলে বায়ুর চাপ কমে গেছে। বায়ুর চাপ কমে যায় বলেই পারদস্তম্ভের উচ্চতা ধীরে 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 হ্রাস পায়। তাহলে যদি পারদস্তম্ভের উচ্চতা আমরা দেখতে পাই যে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বুঝবো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে। আবার যদি এরকম হয় যে এই ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পাচ্ছে, হঠাৎ করে যদি হ্রাস পেয়ে যায়, তাহলে আমরা কি বুঝবো? যে আশেপাশের এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তাহলে কি হবে? পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু দ্রুত বেগে প্রবাহিত হবে। যখন বায়ু দ্রুত বেগে প্রবাহিত হবে তখন কি হবে? ঝড় হবে বা ঘূর্ণিঝড় হবে। তাহলে যদি
ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমে যায়, তাহলে আমরা বুঝবো যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি এরকম হয় যে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তেছে, উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা, উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মানে কি? জলীয় বাষ্প বায়ুমণ্ডল থেকে সরে গেছে, তাহলে সেই জায়গাটাকে বায়ু সেই জায়গাটা দখল করছে। তাহলে কি হবে? যদি জলীয় বাষ্প সরে যায়, বায়ু যদি শুষ্ক বায়ু যদি সেই জায়গাটা দখল করে, তাহলে কি হবে? আবহাওয়া পরিষ্কার থাকবে, সূর্য উঠবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না। তাহলে শিক্ষার্থীরা, এই বিষয়টা আমি আবার একটু তোমাদের ক্লিয়ার করি। আমরা ব্যারোমিটার দ্বারা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি। এখন যদি দেখা যায় যে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তার মানে কি? বায়ুতে জলীয় বাষ্প জায়গা দখল করছে, বায়ুতে আর্দ্রতা বেশি, বৃষ্টিপাত হতে পারে। যদি হঠাৎ করে যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পায়, হঠাৎ করে হ্রাস পেলে আমরা বুঝবো সেখানে কি হয়েছে? নিম্নচাপ হয়েছে, এবং পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে দ্রুতবেগে বায়ু প্রবাহিত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় হবে। আর যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি বৃদ্ধি পায়, তাহলে বুঝবো বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প সরে গেছে, অর্থাৎ আর্দ্রতা কমে গেছে, বায়ুমণ্ডল পরিষ্কার থাকবে, সূর্য উঠবে এবং আবহাওয়া ভালো থাকবে। তো শিক্ষার্থীরা, তোমরা আজকে যে বিষয়গুলো বুঝোনি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল ইজি ফিজিক্স বাই ফাহিম স্যার, এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।